আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যারা হাদি ভাইয়ের স্বপ্নটাকে লালন করেন অথবা ইনকিলাব মঞ্চের স্বপ্নটাকে লালন করেন তাদের অবশ্যই এটা জানা দরকার, কেন হাদি ভাইকেই টার্গেট করা হলো। এর বিহাইন্ড দ্য সিনস পেছনে অনেক বড় কারণ রয়েছে, যেগুলো আমাদেরকে জানতেই হবে যারা আমরা ইনকিলাব মঞ্চকে ধারণ করে এবং আগামী রাজনীতিটাকে প্রতিষ্ঠা করতে চাই। এটা আমাদেরকে জানা অত্যন্ত জরুরি, কেন হাদি ভাই অনন্য ছিল অন্যদের চেয়ে। যদি মনে করেন যে হাদি ভাইকে টার্গেট করা হয়েছে শুধুমাত্র জুলাই আন্দোলনের জন্য বা জুলাই পরবর্তী অনেক প্রেস ব্রিফিং, ইনকিলাব মঞ্চের ব্রিফিং এগুলোর জন্য টার্গেট করা হয়েছে, তাহলে ভুল। কেননা হাদি ভাই একটা বাংলাদেশে কালচারাল বিপ্লব ঘটায় ফেলেছিল। এই কালচারাল বিপ্লবটা ইন্ডিয়ার কাছে একটা থ্রেট মনে হয়েছে, এই জন্যই হাদি ভাইকে টার্গেট করা হয়েছে। কারণ বাংলাদেশে যে ভারতের আধিপত্যবাদ যে টিকিয়ে রাখার মূল মন্ত্র ছিল এই কালচারাল যে ন্যারেটিভ তৈরি করা, যেটা কে করতো? শাহবাগীরা, ছায়ানট, বাম, রাম যারা আছে, এই সকল প্রতিষ্ঠান বা এই সকল অঙ্গ সংগঠন মিলে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করত। কিন্তু সেই জায়গায় হাদি ভাই নতুন একটা কালচারাল বিপ্লব তৈরি করলো, যার নাম দিল ইনকিলাব মঞ্চ। যে তারা কিনা একটা নতুন কালচারের বিপ্লব ঘটাইলেন এবং অনুশীলন করার চেষ্টা করলেন, যেটার মাধ্যমে একটা নতুন ন্যারেটিভ তৈরি করা গেল যে ভারতের আধিপত্যবাদের, ছায়ানটের, শাহবাগের, বামদের বিরুদ্ধে একটা শক্তিশালী একটা অঙ্গ সংগঠন বা বামদের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেল, যারা এই বাম, ছায়ানট, শাহবাগীদের বিরুদ্ধে একটা শক্ত ন্যারেটিভ তৈরি করতে পারতেছিল। আর এই ন্যারেটিভের কারণে সবচেয়ে হুমকির মুখে পড়েছিল যে ভারতীয় আধিপত্যবাদ মতবাদ যে মদতপুষ্ট ছায়ানট, শাহবাগী এবং অন্য যে যারা এই জিনিসগুলো কায়েম করতো তাদের একটা বিগেস্ট থ্রেটে পরিণত হইল। এই জন্য যে হাদি ভাই বুঝতে পেরেছিল যে শুধুমাত্র জ্বালাময়ী ভাষণ, তারপর আন্দোলন এগুলো করেই ভারতীয় আধিপত্যবাদকে রুখানো যাবে না। এর জন্য দরকার প্ল্যানিং এবং শক্ত ন্যারেটিভ। আর এই শক্ত ন্যারেটিভ পেয়েছিলেন তিনি এই কালচারাল বিপ্লবের মাধ্যমে, যেটা আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারি নাই। এই জন্য আমরা নানা রকম কর্মসূচি এই সেই করতেছি, আবেগে ভেসে যাচ্ছি। কিন্তু আমাদের হচ্ছে যে প্রধান লক্ষ্য হওয়া উচিত যে এই যে কালচারাল যে বিপ্লবটা হাদি ভাই শুরু করেছিল সেটা শেষ করা। কারণ হাদি ভাই নতুন করে অনেক শক্ত ন্যারেটিভ তৈরি করত এই ভারতপন্থী বা ছায়ানট, শাহবাগী, বাম এদের বিরুদ্ধে, যেটা মূলত এত পরিমাণ শক্ত ছিল যেটা তাদের বিরুদ্ধে গেছিল। যে শাহবাগের যে নতুন ন্যারেটিভ স্টেটমেন্ট দিত সেটা মানুষ বিশ্বাস না করে হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ যে স্টেটমেন্ট বা ন্যারেটিভ তৈরি করতো এটা খুব জোরালোভাবে এটা উপস্থাপন হইতো। এই জন্য ভারতীয়রা হাদি ভাইকে বিগেস্ট থ্রেট হিসেবে মনে করছে, এর জন্য তাকে টার্গেট কিলিং করছে। তার মানে কি, তিনি একটা কালচারাল বিপ্লব ঘটাচ্ছিল, যেটা আমাদের মধ্যে এখন অনেকেই এই বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। আমাদেরকেও এই ভারতীয় যে আধিপত্যবাদ যদি রুখে দিতে হয় তাহলে অবশ্যই এই কালচারাল যে পরিবর্তনটা হয়েছে সেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এখন আসেন যে কেন তাহলে এদেরকে যে হাদি ভাইকে ক্লিন করার পরেও, মেরে ফেলার পরেও, হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটার পরেও সরকার বা অন্য যে প্রশাসন আছে তারা নড়েচড়ে বসেনি। এর পিছনেও একটা অনেক বড় কারণ রয়েছে। এই যে পুরো বাংলাদেশের যে ঘুণে ধরা যে সিস্টেমটা রয়েছে, এই ঘুণে ধরা সিস্টেমের ভেতর পর্যন্ত ঢুকতে পেরেছিলেন ওসমান হাদি ভাই। তিনি বুঝতেন যে কোথায় সমস্যাটা, কোথায় গোড়ায় গলতটা রয়েছে, তিনি তার বিরুদ্ধে কথা বলতেন। তিনি যদি এইরকম কন্টিনিউ করে যেতেন, তিনি যদি বেঁচে থাকতেন, তিনি যদি এরকম কন্টিনিউ করে যেতেন, তাহলে সেই সমস্ত লোকদের, সেই সমস্ত রাজনীতিবিদদের, সেই সমস্ত সচিবদের, সেই সমস্ত প্রশাসনদের এমন পরিমাণ প্রবলেম সৃষ্টি হইতো যে তারা ওই যে সিস্টেমটাকে
যে সিস্টেমের মধ্যে বাংলাদেশের এই 54 বছরের যে মার প্যাঁচে বাংলাদেশকে আগাইতে পারে নাই, সেই সিস্টেমটা ভেঙে যেত। কিন্তু এই যে প্রশাসন কেন কাজ করে নাই, অ্যাকশন নেয় নাই, কারণ তারা যদি অ্যাকশন নিত তাহলে তাদের সেই সিস্টেমটাকে ভাঙতে হতো। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা, প্রশাসনরা, চাটুকারা তারা চায় না যে এই সিস্টেমটা ভাঙুক, কারণ এই সিস্টেমটা ভাঙলে তাদের জনতার কাছে, জনগণের কাছে যে ম্যান্ডেট বা তাদের অ্যাকাউন্টেবিলিটি সেগুলো প্রকাশ করতে হবে। তাদের যে এই এককভাবে ক্ষমতায় থাকা এটা সম্ভব হবে না। আর এই সিস্টেমটা, এই ঘুণে ধরা সিস্টেমটার কথাই ভালোভাবে বুঝতে পেরেছিলেন হাদি ভাই, যে কারণে তিনি এর বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন, অনেক কথা বলতেন এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেন এবং ন্যারেটিভ তৈরি করতেন যে ন্যারেটিভগুলো বাংলাদেশের এই ঘুণে ধরা প্রশাসন নিতে পারে নাই। এই জন্য তাকে যে সেভ করা বা তাদের যে খুনিকে ধরা, এর জন্য বিশেষ অগ্রগতি তারা দেখায় নাই, কারণ এর বিরুদ্ধে তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করেছিলেন। তাহলে আমাদেরকে তাহলে কী করতে হবে? তাহলে যে ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে তার বিরুদ্ধে হাদি ভাই একটা কালচারাল বিপ্লব ঘটাইছিল। আর যতক্ষণ না আমরা এই কালচারাল যে বিপ্লবটা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো, ততদিন পর্যন্ত এই আধিপত্যবাদ রোখা যাবে না। এই জন্য আমাদের উচিত হবে সবার প্রথমে এই কালচারাল বিপ্লবটাকে ধারণ করা। যে ছায়ানট, বাম, শাহবাগী এদের বিরুদ্ধে শক্ত কোনো ন্যারেটিভ আমাদের কাছে কখনো তৈরি হয় না। তার মানে এদের যে বাম ধরনের, তাদের এই কী করতে হবে, আমাদের এই ন্যারেটিভ তৈরি করতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। এবং আরেকটা কারণ হচ্ছে হাদি ভাই অনেক ইসলামের দিকে ধাবিত হচ্ছিলেন এবং তার প্রতিটা কথা ছিল ইসলাম সংযুক্ত, এবং সে ডানপন্থী এবং ইসলামপন্থী যারা তাদের পক্ষে যাচ্ছিল। এই জন্য তারা এই যে ডানপন্থীর উত্থানকে অনেকে মেনে নিতে পারে নাই। এই জন্য একটা সমস্যা তাকে সরাই দেওয়ার জন্য বা টার্গেট কিলিং করার জন্য তিনি যে একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিলেন যে বাংলাদেশিপন্থীদের, ইসলামপন্থীদের, ইসলামিস্টদের, এইটা ভারতীয়রা খুব থ্রেট মনে করেছিল। তার মানে আমাদেরকে এখন এই জিনিসটা ধারণ করতে হবে যে কালচারাল যে পরিবর্তনটা, যেটা ইন্ডিয়ান হেজিমনি, সবচেয়ে বড় কথা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে বার ব্যবহৃত করেছে হাদি ভাই। এই যে কালচারাল যে বিপ্লব, কালচারাল যে পরিবর্তন তিনি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করেছেন, সেটা আমাদেরকে ধারণ করতে হবে এবং এটা তার স্বপ্নটাকে শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। এবং এর সাথে সাথে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, যে ইন্ডিয়ান যে হেজিমনি, রাম, বাম, শাহবাগীর যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, নতুন ন্যারেটিভ তৈরি করে, যেটা বাংলাদেশি পন্থীদের হিসেবে গঠিত হবে এবং লক্ষিত এবং পূরণ হবে ইনশাআল্লাহ।